প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাস্টার্সের ম্যাক্রো ইকোনমিক্সের 5 নম্বর চ্যাপ্টার থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট চ্যাপ্টারটাতে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কনজাম্পশন হাইপোথেসিস বা ভোগ উপসিদ্ধান্ত। আমরা থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারে কনজাম্পশন ফাংশন নিয়ে অনেক আলোচনা করেছি। আশা করি তো সেগুলো তোমাদের মনে আছে। আমরা জানি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কনজাম্পশন ফাংশনের ভিতরে একটা আপাত বিরোধ রয়েছে। অর্থাৎ স্বল্পমেয়াদী কনজাম্পশন ফাংশনটা হচ্ছে নন প্রপোর্শনাল আর দীর্ঘমেয়াদী কনজাম্পশন ফাংশনটা হচ্ছে প্রপোর্শনাল। অর্থাৎ আয়ের সাথে ভোগের যে সম্পর্ক স্বল্পমেয়াদে সেটা নন প্রপোর্শনাল আর দীর্ঘমেয়াদে সেটা প্রপোর্শনাল। স্বল্পমেয়াদে নন প্রপোর্শনাল আর দীর্ঘমেয়াদে প্রপোর্শনাল কেন, এই যে আপাত বিরোধিতা, এই জিনিসটাকে কনজাম্পশন পাজল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই আপাত বিরোধিতা কেন হয় সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদ এইসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করেছেন এবং তাদের গবেষণালব্ধ ফলাফল থেকে আমরা কতগুলো উপসিদ্ধান্ত পেয়েছি। সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে পরম আয় উপসিদ্ধান্ত, আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। পরম আয় উপসিদ্ধান্তটা হচ্ছে কিনসের, আপেক্ষিক আয় সিদ্ধান্তটা হচ্ছে ডুজেনবেরির, স্থায়ী আয় উপসিদ্ধান্তটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের, জীবনচক্র উপসিদ্ধান্ত যেটা অ্যান্ড্রু মডিগ্লিয়ানি। কারণ আজকে আমি এই চারটা উপসিদ্ধান্তের উপর গুরুত্ব দিচ্ছি কারণ এটা তোমাদের সিলেবাসে রয়েছে। তবে আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে পরম আয় উপসিদ্ধান্ত নিয়ে, যেটা দিয়েছেন জে.এম. কিনসের মতে মানুষের ভোগ ব্যয় তার পরম আয়ের উপর নির্ভর করে। তবে আয় যে হারে বাড়ে সেই হারে ভোগ ব্যয় বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। তার এই কনজাম্পশন পরম আয় উপসিদ্ধান্তের উপর ভিত্তি করে তার যে বক্তব্য সেটাকে আমরা সংক্ষেপে এইভাবে উল্লেখ করতে পারি: ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভর করে। আয় বাড়লে গড় ভোগ প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ স্বল্পমেয়াদে আয় ভোগ ব্যয়ের সম্পর্কটা হচ্ছে নন প্রপোর্শনাল। গড় ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতার চাইতে সবসময় বেশি থাকে। প্রান্তিক ভোগ প্রবণতা একের চাইতে কম, শূন্যের চাইতে বেশি। একের চাইতে কম আর শূন্যের চাইতে বেশি, এটাকে আমরা একটা কিনসের মানসিক সেটাকে সাইকোলজিক্যাল একটা উপসিদ্ধান্ত বলে থাকি। সেটা বক্তব্য হচ্ছে মানুষ যে অনুপাতে আয় করে সেই অনুপাতে ব্যয় করে না, তার চাইতে কম হারে ব্যয় করে। অর্থাৎ আয়ের একটা অংশ সে ভোগ করে, একটা অংশ সঞ্চয় করে রাখে ভবিষ্যতে ভোগের উদ্দেশ্যে অথবা যে কোনো বিপদ মোকাবেলার উদ্দেশ্যে। বর্ধিত আয়টাকে অর্থাৎ ডেল্টা ওয়াইটাকে আমরা ডেল্টা সি এবং ডেল্টা এস কনজাম্পশন, ভোগ এবং সঞ্চয় এই দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারি তার বক্তব্য অনুসারে। এই হচ্ছে কিনসের বক্তব্য। আয়টা পরম আয়ের উপর, ভোগটা পরম আয়ের উপর নির্ভরশীল। এই পরম আয় বলতে তিনি বিভিন্ন উৎস থেকে একজন বা মানুষ যে আয় করে থাকে সেই আয়টাকে বোঝাতে চেয়েছেন। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় সেটাকে তিনি পরম আয় হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য যেটা আমি বলেছি যে স্বল্পমেয়াদে সেটা নন প্রপোর্শনাল আর দীর্ঘমেয়াদে সেটা প্রপোর্শনাল হয়। অবশ্য কিনসের এই বক্তব্যটা পরম আয় উপসিদ্ধান্তটা স্বল্পমেয়াদের সাথে সম্পর্কিত। তিনি দীর্ঘমেয়াদী কোনো কথাই সেটা বলেন নাই। তিনি স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষকের ভিত্তিতে তার এই উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যাই হোক, তার এই উপসিদ্ধান্তকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে আমি দুইটা চিত্র ব্যবহার করেছি পরম আয় উপসিদ্ধান্তটাকে ব্যাখ্যা করার জন্য। প্রথম চিত্রটাকে আমি ক নাম দিচ্ছি, দ্বিতীয় চিত্রটাকে আমি খ নাম দিচ্ছি। ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র রয়েছে সেটা লম্ব অ-আই অক্ষে আমি ভোগ এবং অ-এক্স অক্ষে আয় পরিমাপ করেছি। আর খ চিত্রের লম্ব অক্ষে ভোগ অর্থাৎ অ-আই অক্ষে ভোগ এবং অ-এক্স অক্ষে আয় পরিমাপ করে দেখিয়েছি। এখানে সিসিটা হচ্ছে একটা ক্রস সেকশন ডায়াগ্রাম আর এই সিসিটা হচ্ছে একটি টাইম সিরিজ কি বলে এটাকে,
টাইম সিরিজ ভোগ রেখা। উভয় চিত্রেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুটো বিন্দু রয়েছে, এ বিন্দু এবং বি বিন্দু। আই ওয়াই নট থেকে ও ওয়াই ও নট থেকে যখন ওয়াই ওয়ানে বৃদ্ধি পায় তখন গড় ভোগ প্রবণতা হ্রাস পাচ্ছে। ও কারণ ও ওয়াই নট লেভেলে গড় ভোগ প্রবণতা হচ্ছে এ ওয়াই নট, এবং বি বিন্দুতে হচ্ছে, অর্থাৎ আই যখন ওয়াই নট থেকে ওয়াই ওয়ানে বৃদ্ধি পেল তখন বি বিন্দুতে গড় ভোগ প্রবণতা হচ্ছে বি ওয়াই ওয়ান। এখানে ও এ রেখার চাইতে ও বি রেখার ঢাল যেহেতু কম, তাই আমরা বলতে পারি গড় ভোগ প্রবণতা এ বিন্দু থেকে বি বিন্দুতে হ্রাস পেয়েছে। একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এ এবং বি বিন্দুতে। এখানে এই চিত্রে, খ চিত্রে, ও এ রেখার চাইতে ও বি রেখার ঢাল কম হওয়াতে এ বিন্দু চাইতে বি বিন্দুতে গড় ভোগ প্রবণতাটা কম, কিন্তু এ থেকে বিতে প্রান্তিক ভোগ প্রবণতাটা অবশ্যই গড় ভোগ প্রবণতা চাইতে কম রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয় বাড়ার সাথে সাথে গড় ভোগ প্রবণতা কমে যাওয়ার অর্থ হলো সম্পর্কটা নন প্রপোর্শনাল, অর্থাৎ যে হারে আয় বাড়ছে সেই হারে ভোগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা এর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, বক্তব্য দিয়েছিলাম বিপিসি আয় বাড়লে হ্রাস পায়, সেটা আমরা চিত্রের সাহায্যে প্রমাণ করে দেখালাম। কিন্সের এই বক্তব্যটা শুধু স্বল্প মেয়াদটাকেই ব্যাখ্যা করছে। এখানে আমরা কোনো চিত্রে তার বক্তব্যে আমরা দীর্ঘমেয়াদের বিষয়টাকে দেখাতে পারিনি। পরবর্তীতে তার এই স্বল্পমেয়াদী চিন্তাধারাকে দীর্ঘমেয়াদের সাথে সমন্বিত করার যে প্রয়াস যিনি করেছেন তিনি হচ্ছেন আর্থার স্মিথিস। তিনি তার এই পরম আয়ের সাথে ভোগের সম্পর্কটাকে দীর্ঘমেয়াদের সাথে সমন্বিত করে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে আমরা এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এই চিত্রের নাম দিচ্ছি আমি গ। স্মিথিসের মতে সময়ের পরিবর্তনে আয় বাড়ার সাথে সাথে মানুষের ভোগ অভ্যাসেরও পরিবর্তন হয়। ভোগ অভ্যাসের পরিবর্তন হওয়ার কারণে তার ভোগ অভ্যাস বৃদ্ধি পাওয়ার ফলে ভোগ রেখাটা তার ভোগ তাড়িত হয়, ড্রিফট হয় যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ সময়ের পরিবর্তনে আয় বাড়ার সাথে সাথে তার ভোগ অভ্যাস বৃদ্ধি পাওয়ার কারণে আগের ভোগ রেখাটা তাড়িত হয়ে উপরের দিকে স্থানান্তরিত হয়, এবং দীর্ঘমেয়াদে সেটা ভোগের সাথে আয়ের একটা প্রপোর্শনাল সম্পর্ক তৈরি হয়। বিষয়টা আমরা এই চিত্রের সাহায্যে দেখাবো। এখানে আমরা দেখিয়েছি নন প্রপোর্শনাল একটা রিলেশন, সেটাকে তিনি এই কনজাম্পশন রেখার শিফটিংয়ের মাধ্যমে তাড়িত ঊর্ধ্ব দিকে তাড়িত করে সেটাকে তিনি কিভাবে দীর্ঘমেয়াদে আয় এবং ভোগের সম্পর্ককে প্রপোর্শনাল করেছেন সেই বিষয়টা আমরা এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্র ও এক্স অক্ষে আমরা আয় পরিমাপ করছি, আর ও ওয়াই অক্ষে আগের মতো ভোগ পরিমাপ করা হয়েছে। প্রাথমিক CC1 রেখা অনুসারে এ বিন্দুতে ভোগ হচ্ছে আয় হচ্ছে ও ওয়াই নট এবং ভোগ হচ্ছে এ ওয়াই নট। এখন এই আয়টা যদি বৃদ্ধি পেয়ে ও ওয়াই ওয়ান হয় তাহলে এই CC1 রেখা অনুসারে ভোগ ব্যয় হবে ডি ওয়াই ওয়ান এবং আয় হবে বি ওয়াই ওয়ান। অর্থাৎ আয়ের চাইতে ভোগ এই রেখা যদি থাকে তাহলে সেটা সেই অনুসারে আয়ের চাইতে ভোগের পরিমাণ কম এখানে দেখা যাচ্ছে। কিন্তু স্মিথিস বলছেন যে ব্যাপারটা তা নয়, আয় পরিবর্তনের সাথে সাথে তার ভোগও বৃদ্ধি পাবে, ভোগ অভ্যাস পরিবর্তন হবে, যার ফলে এই CC1 রেখাটা CC2 রেখাতে রূপান্তরিত হবে। CC2 রেখাতে রূপান্তরিত হওয়ার কারণে তার ভোগ ব্যয় হবে DY1 এর পরিবর্তে BY1। ঠিক একইভাবে সি বিন্দুতে এই রেখাটা CC2 রেখাটা CC3 রেখাতে রূপান্তরিত হবে, যার ফলে CC2 রেখা হলে যেখানে FY2 হতো Y2 আই লেভেলে ভোগের পরিমাণ হতো FY2, সেখানে ভোগ তাড়িত হয়ে CC3 রেখা হওয়ার কারণে ভোগ হবে CY2। এই এ বি সি বিন্দু যোগ করে আমরা যে CL রেখাটা পাচ্ছি, দীর্ঘমেয়াদী ভোগ রেখা যেটা পাচ্ছি, সেটা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখিয়েছি, কাজেই সেখানে আয় এবং ভোগের পরিমাণ সমান দেখানো হয়েছে। অর্থাৎ
যদি আমরা কোনো একটা রেখার ভিত্তিতে সেটাকে পরিমাপ করি তাহলে সেখানে হয়তো নন প্রফেশনাল হতো, কিন্তু যেহেতু আয় বাড়ার সাথে সাথে মানুষের ভূ অভ্যাসের পরিবর্তনের ফলে বুক রেখাটা তাড়িত হয়ে ঊর্ধ্ব দিকে স্থানান্তরিত হচ্ছে, এ থেকে বিতে, বি থেকে সিতে। কাজেই স্বল্পমেয়াদী ভূ অপেক্ষক রেখাগুলোকে সময়ের দীর্ঘমেয়াদীর ভিত্তিতে আমরা সমন্বিত করে সেটার সাথে ভূগের একটা প্রপোর্শনাল, আয়ের সাথে পরম আয়ের সাথে ভূগের একটা প্রপোর্শনাল সম্পর্ক দেখাতে সক্ষম হয়েছে। এই বিষয়টি স্মিথিস দেখাতে চেয়েছেন, বলেছেন যে এইভাবে দীর্ঘমেয়াদে, স্বল্পমেয়াদে সেটা নন প্রফেশনাল হতে পারে, সেটা তিনিও মেনে নিচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে দীর্ঘমেয়াদে ভূ অভ্যাস পরিবর্তন হলে কনজামশন রেখাটা ড্রিফট হবে, তাড়িত হবে, ঊর্ধ্ব দিকে স্থানান্তরিত হবে এবং আয়ের সাথে ভূ ব্যয়ের সম্পর্ক প্রপোর্শনাল হবে, সমন্বিত হবে এবং সেটা প্রফেশনাল সম্পর্কে সম্পর্কিত হবে। এখন পরমায় উপর সিদ্ধান্তের এই যে বক্তব্যটা বা স্মিথিসের বক্তব্যটাকে আমরা দেখি সেটা কতটুকু বাস্তবসম্মত। কিন্সের পরমায়ের সাথে ভূপের যে সম্পর্কটা রয়েছে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, বলছেন যে পরম আয়ের উপরেই তার ভূপেটা নির্ভর করে। আয় কোথাও তার বিভিন্ন উৎস থেকে যে আয় আসছে সেই আয়ের উপরেই তার ভূপে নির্ভর করবে। কিন্তু পরবর্তীতে তার বক্তব্যকে সমালোচনা করা হয়েছে এবং বলা হচ্ছে সে আয়টা স্থির আয় হবে, চলতি আয় হবে না, পার্মানেন্ট ইনকাম হবে, সেটা একটা ব্যাপার আছে। আপেক্ষিক আয় হবে না, সেটা কোন ধরনের আয় হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত এখানে নিতে হবে। এই বিষয়টি তার এই বক্তব্যে সেটা ক্লিয়ার হয় নাই। অর্থাৎ মানুষের আয় অন্য যে সমাজে সে বসবাস করছে তার সেই সমাজের বসবাসরত অন্যান্য মানুষের আয় দ্বারাও প্রভাবিত হতে পারে, একই পরিবারের অন্যান্য সদস্যদের আয় দ্বারাও প্রভাবিত হতে পারে, অথবা তার অতীতের যে ভূ অভ্যাস ছিল সেটা দ্বারাও সে প্রভাবিত হতে পারে। এই বিষয়গুলো পরমায় সিদ্ধান্তে আসে নাই। দ্বিতীয় কথা হচ্ছে আয়, মানুষের অর্জিত আয় দাম স্তর দ্বারা প্রভাবিত হয়, যে বিষয়টা পরমায়ু সিদ্ধান্তে ব্যাখ্যা করা হয়নি। মিল্টন ফ্রিডম্যান পরবর্তী পর্যায়ে স্থায়ী এবং অস্থায়ী আয়ের ভিত্তিতে ভূব্যয়ের সাথে আয়ের যে সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেই বিষয়টা আমরা কিন্সের বক্তব্যে খুঁজে পাই না। যাই হোক, তারপরেও স্বল্পমেয়াদী ভূ অপেক্ষক এবং দীর্ঘমেয়াদী ভূ অপেক্ষকের ভিতরে যে কনজাম্পশন পাজলটা রয়েছে পরবর্তী পর্যায়ে সেটাকে সমন্বিত করার চেষ্টা করেছেন আর্থার স্মিথিস সহ আরও অনেক অর্থনীতিবিদ, এবং তাদের বক্তব্য থেকে যে কনজাম্পশন হাইপোথিসিসগুলো উঠে এসছে সেটা মূলত মানুষের ভোগের সাথে আয়ের সম্পর্কটাকে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, যার ফলে ম্যাক্রো ইকোনমিক্সে তাদের বক্তব্যগুলোর অনেক গুরুত্ব রয়েছে। এই হিসাবে কিন্সের বক্তব্যে কিন্সকে আমরা এইসব বক্তব্যের প্রতিকৃত হিসাবে চিহ্নিত করতে পারি। তো আজকের আলোচনা এখানেই থাকলো। আয়ের উপর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা আগামী ক্লাসগুলোতে অন্যান্য যে হাইপোথিসিসগুলো রয়েছে একটা একটা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই যে কোনো একটা বইয়ের সাহায্য নিয়ে এই বিষয়গুলো, চিত্রগুলো বারবার অঙ্কন করবা, বারবার পড়ে সেটাকে বোঝার চেষ্টা করবা। আমার প্রয়োজনে আমার ক্লাসটা আবার রিভিউ করার চেষ্টা করবা, তাহলে আমার মনে হয় তোমাদের বক্তব্যটা ক্লিয়ার হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।